স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজকের পর্বে আমরা জানব রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাগুলোর খবর। সাথে আছি আমি সারিকা তাবাসসুম। মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে রাজকীয় স্টাইলে বিয়ে করেছেন জয়পুরহাটের এক যুবক। কনের বাড়িতে যাবার পথে ব্যতিক্রমী দৃশ্য দেখতে রাস্তার দুপাশে ভিড় জমে শত শত মানুষের। আর স্বামী হাতে নিয়ে বিয়ে করতে আসায় খুশি নববধূও। মাথায় পাগড়ি, গায়ে শেরওয়ানি পরিধান করে হাতির পিঠে চড়ে যাচ্ছে এক যুবক। আর সেই দৃশ্য দেখতে রাস্তার দুপাশে ভিড় করছেন শত শত মানুষ। মায়ের স্বপ্ন পূরণে জয়পুরহাটের পাঁচবিবিতে হাতির পিঠে চড়ে এভাবেই বিয়ে করতে যান মোহাম্মদ জাকারিয়া। গেল রোববার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে এ বিয়ের আয়োজন হয়। জাকারিয়া জানান, তার মায়ের ইচ্ছে ছিল ছেলেকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করাবেন। মৃত মায়ের সেই ইচ্ছে বাস্তবায়ন করতেই এমন আয়োজন। 20,000 টাকা দিয়ে হাতি ভাড়া করে কনের বাড়িতে বিয়ে করতে যান জাকারিয়া। আমার মায়ের শখ এই হাতি করে বিয়ে করার জন্য, মায়ের ইচ্ছা পূরণ করার জন্য হাতি নিয়ে বিয়ে করানো। আমার শাশুড়ির শখ ছিল হাতি নিয়ে এসে আমাকে বিয়ে করতেছে, আমার খুব ভালো লেগেছে। ভিন্ন রকম আয়োজন দেখে আনন্দিত বরকনের পরিবারের সদস্য এবং এলাকাবাসী। আমার ভাতিজি হাতির চড়ে বিয়ে করে আসতেছে, আমাদের খুব আনন্দ। এবং আমাদের গ্রামে সর্বপ্রথমে এইটাই হাতির চড়ে বিয়ে। আমার শাশুড়ি মানত করেছিল যে আমার সন্তানটা যদি বাঁচে থাকে তাই হাতি করে আমি বিয়েটা আর কি দিব। আমার বিয়ালের খুব শখ ছিল বিয়েটা হাতির করে বিয়ে করে নিতে ভাই, আমি খুব আনন্দিত। এত বড় কয়তাহার গ্রাম জুড়ে সে একটা হাতির নিয়ে একটা বিয়ে আসিছে, খুব মজা হচ্ছে। আমরা কখনো দেখি না, এই প্রথমবার লাইফে আমি দেখলাম। জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের আনিসুর রহমানের মেয়ের সাথে একই জেলার পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জাকারিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বগুড়ায় বাড়ি অথচ আলু ঘাটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। তবে খাবারটি অত্যন্ত জনপ্রিয় হলেও এর রান্নার প্রক্রিয়া বেশ জটিল হওয়াতে সাধারণত খাবার হোটেলগুলোতে এটি বিক্রি হতে দেখা যায় না। তাই তো ভোজন রসিকদের কথা চিন্তা করে বগুড়ায় প্রতি শুক্রবার একটি হোটেলে রান্না হচ্ছে এই মজাদার খাবারটি। প্রতি শুক্রবার ভোর থেকেই রান্নার এই ব্যস্ততা শুরু হয় সাদমান হোটেলের বাবুর্চিদের। কেননা বগুড়ার দ্বিতীয় বাইপাসের এই হোটেলে আজ কয়েক হাজার মানুষ আসবেন ঐতিহ্যবাহী মাংস আলুঘাটির স্বাদ নিতে। বগুড়ায় আলুঘাটির সুনাম আছে সারা দেশেই। বিয়ে, আকিকা, মজলিস, জলসা, জনসভা কিংবা হালখাতার আয়োজনে এই খাবার রান্না হয়ে থাকে। মূল কথা হলো বেশি মানুষের খাওয়া দাওয়া মানেই বগুড়ায় আলুঘাটি থাকবেই। তবে অত্যন্ত জনপ্রিয় হলেও রান্না অনেকটা জটিল বলে সাধারণত হোটেলে আলুঘাটি পাওয়া যায় না। আলুঘাটির স্বাদ নিতে গেলে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে হতো ভোজন রসিকদের। তাদের কথা বিবেচনা করে মাস চারেক আগে সাদমান হোটেলে বিক্রি শুরু হয় এই পদ। বড় বড় পাত্রে গোটা জিরা, তেজপাতা, ফোড়ন ও শুকনা মরিচ তেল দিয়ে ভেজে নেন অভিজ্ঞ বাবুর্চিরা। এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদ ও মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণসহ 18 রকমের মশলা দিয়ে আলু আর মাংস জাল করেন তারা। মাংস আলু কষানো হয়ে গেলে ঘাটির জন্য পানি দিয়ে বারবার নাড়া হয় যেন লেগে না যায়। তরকারি ঘন হয়ে আসার পর চুলা থেকে নামানো হয় মজাদার আলুঘাটি। ভোরবেলা আমাদের গরু জবা হয়, এরপরে ওইটা প্রসেসিং করা হয়। প্রসেসিং করার পর সকালবেলা আলু সিদ্ধ হয় 7টায়, এরপরে আলু ছিলা হয়, তারপরে বিভিন্ন 30 জন কর্মচারী দিয়ে সকল ধরনের কর্মকাণ্ড করা হয়। প্রতি চড়াত মনে করেন গোস্ত যাচ্ছে 12 কেজি, আর আপনার আদা রসুন যাচ্ছে 1.5 কেজি, তারপরে সাদা এলাচ, কালো এলাচ 100 গ্রাম করে, তেল যাচ্ছে 4 কেজি, ইঙ্গে করে দিয়ে মনে করেন কোনোটা ঘাটতি থুচ্ছে না মজা। মজাদার এই আলুঘাটির স্বাদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এরই মধ্যে জেনে গেছেন অনেকেই। তাই দুপুরের পর খাবার বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টার পর থেকে আসতে থাকেন ভোজন রসিকরা। কাউন্টার থেকে মাত্র 120 টাকা দিয়ে নিতে হয় টোকেন। প্রতিটি বাটিতে কমপক্ষে 3 পিস মাংস থাকে। এর সাথে আনলিমিটেড ঘাটি এবং পেট ভর্তি সাদা ভাত সম্পূর্ণ ফ্রি। তাই অনেকে বারবার খেতে আসেন এখানে। আলু ঘাটি এটা স্বাভাবিকভাবে যে কোনো জায়গায় পাওয়া যায় না। এগুলো বড় বড় প্রোগ্রামে এই ঘাটিগুলোর স্বাদ পাওয়া যায়, আর সেই স্বাদে আমরা এখানে পাচ্ছি। মনে হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান
কিন্তু 120 টাকার যে এরকম আনলিমিটেড যে খাবার তারা দিচ্ছে বর্তমানে এই দ্রব্যমূল্য যে উচ্চতর, এর মধ্যেও যে তারা 120 টাকা দিয়ে এরকম আলু ঘাটি দিচ্ছে, এটা বিশাল ব্যাপার। অনেক আগে ইউটিউব বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমি ভিডিও দেখছি আলুঘাট এখানকার বিখ্যাত খাবার, বগুড়ার ঐতিহ্যবাহী খাবার। তো এখানে আসার পরে তাই খুব দ্রুত এখানে খাইতে চলে আসছে। 120 টাকা করে 4 থেকে 5 পিস মাংস দেয়, কোনোটা তো 3 পিসও থাকে। আলুঘাটিটা খুব সুন্দর, খায় পেট পুরে খেলাম আলহামদুলিল্লাহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে দুপুরের খাবার হিসেবে অনেকটা সস্তা এটি, তাই সামান্য দেরি করে আসেন যারা, না খেয়ে ফিরতে হয় তাদের। আশেপাশের জেলা থেকেও আসেন অনেকেই। বিভিন্ন কাজে অন্য জেলার মানুষ বগুড়ায় আসলে তারাও স্বাদ নিতে চান এই পদের। নিজে খেয়ে স্বজনদের জন্য বাটিতে নিয়ে বাড়ি ফিরেন তারা। আলুঘাটি ছাড়া তো বগুড়ার মানুষের চলেই না, যার কারণে ওনারা এই উদ্যোগটা নিয়েছে এবং বগুড়ার মানুষ এটা ওয়ার্মভাবে ওয়েলকাম করেছে। আলুঘাটি আমরা আসলে পাবনার লোকে এইভাবে খাই না, তাই এখানে আসছি, বাচ্চাকে নিয়ে সাথে করে আসছি আলুঘাটি খাওয়ার জন্য। বাচ্চাও আলুঘাটি খুব পছন্দ করছে। গত শুক্রবার আসছে সিরিয়াল, মানে অনেকক্ষণ লং টাইম ধরে থাকা লাগছে। নামাজ পড়ে আসছিলাম তো, আজকে নামাজের আগে আসছি খাওয়ার জন্য। হোটেল কর্তৃপক্ষ বলছেন জনপ্রিয়তায় পোলাও বিরিয়ানিকেও পিছনে ফেলেছে বগুড়ার আলুঘাটি। সেটিকেই ব্যবসা হিসেবে নিতে চেয়েছেন তারা। এরই মধ্যে গ্রাহকদের কাছে থেকে সাড়াও মিলেছে দারুণ। এটা মূলত আমার বাবা, ভাইয়া, আমরা আর কি প্রচেষ্টা শুরু করছি। হুট করে আমাদের একটু মাথায় চিন্তা ভাবনা আসলো যে নতুন কিছু একটা করা হোক, কারণ সব জায়গাতে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ঐতিহ্য আছে। আমাদের তো বগুড়ায় আলুটা উৎপাদন হয় ভালো, আলুঘাটিটা চলে অনেক সময় মজলিসে। এই জন্য মজলিসের যে টেস্টটা, এটা সাধারণ পাবলিক যারা সবসময় খেতে পারে, এই জন্য এই ব্যবস্থা করা আছে। সপ্তাহে একদিন করে, শুধুমাত্র শুক্রবার। প্রথমে আমরা 1 মণ আলু দিয়ে শুরু করছিলাম, এখন আমাদের 10 মণ আলু দেওয়া হয় না। প্রথমে 200 লোক হতো, এখন প্রায় 2500-3000 লোকের আয়োজন হয়। এটা রাজশাহী থেকে আসে, নওগাঁ থেকে আসে, এদিকে আপনি রংপুর, ঢাকা, গাজীপুর, নোয়াখালী থেকে পর্যন্ত লোক আসে। বগুড়ায় কিভাবে কেমন করে মাংস দিয়ে আলুঘাটির প্রচলন হলো তার বিস্তারিত তথ্য জানা নেই কারো। তবে এখন এই খাবার শুধু বগুড়া কেন্দ্রিক নয়, পুরো উত্তরাঞ্চলেই ছড়িয়ে পড়েছে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। ধোয়া ওঠা গরম পিঠা ভোজনরসিক বাঙালির কাছে শীতের সকাল, বিকেল কিংবা সন্ধ্যা, এর চেয়ে লোভনীয় খাবার আর কী বা হতে পারে। দামও বেশি নয়, অথচ স্বাদে মানে অতুলনীয়। শীতের শুরু থেকেই নাটোরের রাস্তার পিঠার দোকানগুলো বেশ জমজমাট হয়ে উঠেছে। পিঠা তৈরির সরঞ্জাম আর উপকরণ নিয়ে পথেই বসে পড়েছেন দোকানি। তৈরি হচ্ছে পিঠা, আর দাঁড়িয়ে অথবা বসে সেই পিঠার স্বাদ গ্রহণ করছেন পিঠাপ্রেমীরা। এই চিরচেনা চিত্র এখন নাটোর শহরের বিভিন্ন স্থান জুড়ে। আলু চাউল ভাঙানোর পরে আপনার ময়দা মাখায়ে এখানে নিয়ে এসে পিঠা বানায়। 4 রকমের ভর্তা দিই, আপনার শুটকি, সরিষা ভর্তা, ধনে পাতা, কাঁচামরিচ, এগুলো। খেজুরের গুড়, নারিকেল, আতপ চাউলের দিয়ে আমরা ধুবি বানাচ্ছি। কালা রুটি, ভাগা ও চিটাই বানা বেশি বেটা। আমার বেটা ফুট নাই, এই করে খাই। 2 মাস 3 মাস হলে দোকান চালাচ্ছি, ভালোই উন্নতি আছে, হচ্ছে মোটামুটি সংসার চলে। দোকানগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতি দেখেই বোঝা যায় শীতের পিঠার কদর। চুলা থেকে পিঠা নামানোর সাথে সাথেই হাতে চলে যায় ক্রেতার। এই পিঠা কেউ খাচ্ছেন, আবার কেউ বানিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের জন্য। ভাপা পিঠা গরম গরম শীতের এখানে হচ্ছে, একটা খেলাম এবং বাড়ির বাচ্চাদের জন্য বা বাড়ির ফ্যামিলি সদস্যদের জন্য নিলাম। বাসায় পিঠা বানানো ঝামেলা, সেই জন্যে এখান থেকে পিঠা খাইতে আমাদের মজা লাগে। আসছি পিঠা কিনতে, বাসায় পিঠা বানাতে শীতের মধ্যে একটু ঝামেলা হয়, এর জন্য আসছি আমরা বাইরে পিঠা খেতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিছুটা বেড়েছে পিঠার দাম। এতে তেমন কোনো অভিযোগ কিংবা আক্ষেপ নেই কারোরই, বরং পিঠার স্বাদ নেবার আনন্দই যেন অনেক বেশি। ছোটবেলায় তো আসলে মা চাষির হাতে পিঠা খেতাম, মানে শীত আসলে পারে বিভিন্ন রকমের, যেমন ভাপা পিঠে, চিতই পিঠার একটা উৎসব লেগে থাকতো। এখন যেহেতু কর্মব্যস্ততার কারণে আর বাড়িতে সেভাবে যাওয়া হয় না। এখন রাস্তার ধারে এই দোকানগুলো আছে, যে পিঠার দোকানগুলো, এখন এইগুলো দিয়েই কাজ চালাইতে হয়, ওই দুধের স্বাদ গুলে মেটানো আর কি। পিঠা খাইতে আসছি শীতের মধ্যে, ভালোই লাগতেছে। রাস্তার পাশে বিভিন্ন ধরনের বাটা আছে। সন্ধ্যাবেলার সময় এখানে এই সাতকুপি যেটা আছে, পিঠা আছে, এটা খেতে খুব ভালো লাগে, এই জন্য আমরা এখানে আসি। এই যে বাজারে আসলাম, আসার পরে দেখতেছি এখানে যে শীতের যে পিঠাগুলো পাওয়া যায়, চিতই পিঠা আছে, এখানে হচ্ছে আপনার যে কালা রুটিগুলো আছে, এগুলো সুস্বাদু লাগে শীতের মধ্যে আর কি, এগুলো খাইতে আসলাম।
গুড়, নারকেল আর চালের গুঁড়া দিয়ে তৈরি ভাপা পিঠা আর চিতই পিঠা তৈরি হয় এসব দোকানে। চিতই পিঠা খাওয়ার জন্য রয়েছে সরিষা, শুটকি, ধনেপাতার ভর্তা সহ নানা ধরনের সুস্বাদু ভর্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মহান বিজয় দিবস উপলক্ষে 5 দিন ব্যাপী বিজয় মেলা চলছে সিরাজগঞ্জে। শহরের মুক্তির সোপান মাঠে এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। এই মেলায় বিভিন্ন ধরনের মোট 50টি স্টল স্থান পেয়েছে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জে কিন্তু আয়োজন করা হয়েছে 5 দিন ব্যাপী বিজয় মেলা। ঠিক সিরাজগঞ্জ শহরের যেটি প্রাণকেন্দ্র, মুক্তির সোপান কেন্দ্র শহীদ মিনারে চত্বরে কিন্তু এই মেলাটি চলছে। আপনারা যদি একটু মেলাটি ঘুরে দেখায় আপনি দেখতে পারবেন যে ঠিক এই মুক্তির সোপান যেটি কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণ যে চত্বরটি রয়েছে সেই চত্বরে কিন্তু এই বিজয় মেলার কিন্তু আয়োজন করা হয়েছে। প্রায় 50টির মতো স্টল কিন্তু এই মেলায় স্থান পেয়েছে, যেখানে রয়েছে হাতে তৈরি বিভিন্ন খাবার, সেখানে রয়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, সেখানে রয়েছে মধু সহ বিভিন্ন পর্সা সাজিয়ে কিন্তু দোকানিরা মেলায় কিন্তু তারা অংশগ্রহণ করেছে। যে সিরাজগঞ্জের যে সরিষার মধুর কিন্তু একটি স্টলও রয়েছে। যদি আমরা একটু কথা বলতে চাই একজন সিরাজগঞ্জের সফল মৌচাষীর সঙ্গে, আসলে আপনার এই যে বিজয় মেলায় মধুর যে একটি স্টল রয়েছে, কেন আসলে এই মধুর স্টলটি দিয়েছেন এবং সেখানে কি কি ধরনের মধু পাওয়া যাচ্ছে? এখানে আমাদের সিরাজগঞ্জ জেলা অর্থাৎ উত্তরবঙ্গর প্রবেশদ্বার চলনবিল, এটা মধুর খনি, মধুর ভাণ্ডার। তো আমি এই মেলাতে বিজয় দিবস মেলাতে এসেছি এই মধুর প্রচার প্রচারণায় এবং আমাদের চলনবিলটাকে হাইলাইট করার জন্য। সব বয়সের মানুষের অংশগ্রহণে কিন্তু এই মেলাটি একটি প্রাণবন্ত হয়ে উঠেছে। যদি আমরা একজনের সাথে কথা বলতে চাই, মেলা আগত, তুমি কার সঙ্গে মেলা এসেছো, কেমন লাগছে এই মেলাটি? আমি আমার মার সাথে এসেছি, অনেকদিন পর আমি বিজয় মেলাতে এসেছি, আমার অনেক ভালো লাগছে। এখানে আমি জিনিসপত্র দেখছি, কেনাকাটা করছি। এখানে আপনারা চাইলে সবাই আসতে পারেন ঘোরাঘুরি কেনাকাটা করার জন্য, আমার অনেক ভালো লাগছে এখানে। যেটি বলছে যে আসলে এই মেলাটি কিন্তু তারা উপভোগ করছে সব শ্রেণীর মানুষ এবং সবাই কিন্তু অনেকে কেনাকাটাতেও কিন্তু ব্যস্ত রয়েছে এবং সিরাজগঞ্জের যে ঐতিহ্যবাহী তাঁত শিল্প রয়েছে সেই তাঁত শিল্পর কিন্তু একটি বিভিন্ন স্টলে কিন্তু স্থান পেয়েছে এবং অনেক উদ্যোক্তা তাদের হাতে তৈরি যে পোশাক সেগুলো তৈরি করছে। আমরা আসলে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই, যিনি স্টল দিয়েছে। আসলে এই যে আপনার এই স্টলে কি কি পাওয়া যাচ্ছে এবং কেমন সাড়া পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো সাড়া পাচ্ছি। আর আমার স্টলের নাম হচ্ছে ফারজানা ক্লোজেট, প্লাস আমি আর একটা খাবারের ফুডের দোকান দিয়েছি। অনেক শিশুরা তারাও কিন্তু এই মেলায় এসেছে। আমরা কথা বলতে চাই যে এই মেলায় তুমি কেমন দেখছো, আসলে মেলায় কোনো কেনাকাটা করেছো কিনা? আমি মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলায় এসেছি। এখানে অনেক দোকান বসেছে, জামা কাপড়, খাওয়ার, কসমেটিক্স ইত্যাদি। আমি এখানে অনেক জিনিস কিনবো, অনেক জিনিস খাবো এবং মজা করব। আমার বিজয় মেলা খুব ভালো লেগেছে। আসলে সবার কিন্তু অংশগ্রহণে এই মেলাটি একটি প্রাণবন্ত মেলা হয়ে উঠেছে। ঠিক 16 ডিসেম্বর সকালে কিন্তু সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম কিন্তু এই মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করে। তারপর থেকে কিন্তু এই মেলাটি শুরু হয়। সব কিছু মিলে কিন্তু আমরা যেটি দেখেছি যে জেলা প্রশাসন যেটি বলেছে যে আগামী শুক্রবার কিন্তু এই মেলাটি শেষ হবে এবং তারা যেটি বলছে যে আসলে এই বিজয় মেলা কিন্তু যারা বিক্রেতা তারাও কিন্তু আসলে খুশি যে তাদের প্রতিদিন যে বিক্রি হচ্ছে তারা কিন্তু সেটি আশাবাদ ব্যক্ত করেছে এবং যারা এখানে মেলায় আসছে সেখানে দেখি সব শ্রেণীর বয়সের মানুষের আসলে অংশগ্রহণে কিন্তু এই মেলাটি একটি সফল মেলায় কিন্তু আসলে রূপ নিয়েছে। এই ছিল আসলে সিরাজগঞ্জের বিজয় মেলা থেকে সর্বশেষ। হিরক গুণ, চ্যানেল 24, সিরাজগঞ্জ। বাণিজ্যিকভাবে আফ্রিকান হলুদ মালটা চাষের সফলতা পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক। এই মালটার বিশেষ বৈশিষ্ট্য হলো অন্য জাতের মালটা যখন শেষ হয় তখন এটি বাজারজাতকরণ শুরু হয়। সারি সারি গাছের ডালে ঝুলছে আফ্রিকান হলুদ মালটা। রসালো মালটার ভারে নুয়ে পড়েছে প্রতিটি গাছ। বাগানের আশেপাশে বাতাসে পাকা মালটার সুমিষ্ট গন্ধ।
4 বছর আগে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল খ্যাত নাচলে এই বাগান তৈরি করেছেন রফিকুল ইসলাম। 30 বিঘা জমি লিজ নিয়ে রোপণ করেন 3,500 চারা। প্রথমবারই প্রতিটি গাছে গড়ে 25 থেকে 30 কেজি মালটা ধরে। বাজারে এটা চাহিদা অত্যন্ত। আমরা মানে 20 ক্যারেট যদি বাজারে পাঠাই সেটা কাস্টমার দেখতে পাই 15 জন 20 জন, এবং মনে হচ্ছে তারাই দাম করে নিয়ে নেবে। অত্যন্ত চাহিদা, কারণটা হচ্ছে আমাদের যে আমদানি করা মালটা সেটা বাজারে জানেন যে প্রায় 250 থেকে 300 টাকা কেজি কিনতে হয়। সেখানে আমরা যদি 100 টাকা বা 120 টাকা কেজি বিক্রি করি, বাজারে তারা 150 বা 200, তার মানে ভোক্তা পর্যায়ে কম রেটে পাচ্ছে এবং যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করছে তারাও লাভবান হতে পারছে। নতুন কিছু করার চিন্তা থেকেই আফ্রিকান হলুদ মালটা চাষে উদ্যোগী হন রফিকুল। ফলটির বাজার মূল্য ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় আগ্রহী হচ্ছেন অন্যান্য চাষিরাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাড়ি মালটা আমরা 2000 টাকা মন বিক্রি শুরু করছি, সেটা এখানে আমরা শুরুই করেছি 4000 টাকা মন, এবং ডে বাই ডে এটা দাম বাড়তেছে, তাতেই বোঝা যাচ্ছে। এবং ফলন কি, বাড়ি মালটা আপনার 5টা 6টা 7টাতে কেজি হয়, এটা 4টা 5টাতে কেজি হয়। তাহলে ফলন এবং দাম বিবেচনায় অন্য আমাদের দেশে যতগুলো জাত আছে সাইট্রাসে সবচাইতে আমি মনে করি এটা অত্যন্ত লাভজনক একটা মালটা। এবছর তো বাণিজ্যিক ফলন পেয়েছি, অনেক চাষি বা উদ্যোক্তা বন্ধুরা আমার বাগানে আসছে এবং তারা দেখেছে এবং প্রত্যেকে খেয়ে দেখেছে এবং এই জাতটা নিয়ে অত্যন্ত তারা আগ্রহ প্রকাশ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের আবহাওয়া, জলবায়ু ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় বাণিজ্যিকভাবে হলুদ মালটা চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে এ ধরনের মালটার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের চাহিদা পূরণ করা সম্ভব বলে জানান তারা। বরেন্দ্র মাটি আমরা বরাবরই এখানে লো পিএইচ ধারণ করে, বিশেষ করে এটি পিএইচের মান হচ্ছে 5.5 থেকে 6.5 পর্যন্ত। এই পিএইচে আমাদের যে কোনো ফল বাগানের জন্য বিশেষভাবে উপযোগী, বিশেষ করে মালটার জন্য এটি আরও উপযোগী। অন্যান্য জাতের সাথে এই জাতটির যে মূল পার্থক্য সেটি হচ্ছে যে এই জাতটি মিষ্টতা অত্যন্ত বেশি, কিছুটা টক মিষ্টি ভাব রয়েছে, এবং আমরা যে মালটার যে জাতগুলো বিদেশ থেকে আমদানি করি সেই জাতের সাথে অনেকটা সাদৃশ্য রয়েছে। সুতরাং আমরা মনে করছি যে এই মালটার এই জাতটি আমাদের ভোক্তা মহলে সাড়া ফেলবে। আমরা এটা বলতে পারি যে আমাদের দেশে এই মালটাটা যদি আমরা চাষাবাদ এটা এস্টাবলিশ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের যে বাইরের থেকে মালটা যে আমরা আমদানি করি এটি কিন্তু বন্ধ করা সম্ভব। কারণ হলো যে বাড়ি মালটা 1 যেটি, এটি কিন্তু আমাদের অক্টোবর এবং নভেম্বর মাস এবং কিছুটা ডিসেম্বর কভার করে, এবং এর পরপরই যদি এই মালটাটা বাজারে আসবে, সুতরাং একটা বড় অংশ মানে বছরে একটা বড় সময় এই মালটাটা থাকবে। অর্থাৎ আমাদের যে জাতগুলো আছে এই জাতগুলো 6 বা 7 মাস আমাদের কিন্তু মালটা উৎপাদন করতে সহায়তা করবে। নানা জাতের আমসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্প্রতি এআইপি হিসেবে স্বীকৃতিও পেয়েছেন রফিকুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দুর্ঘটনা রোধে পাবনা ঢাকা মহাসড়কের মহেন্দ্রপুর রেলগেটে রিফ্লেক্টিভ স্টিকার বসিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়াতে কাজ করছে এই সংগঠনটি। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। সচেতন জনতা, নিরাপদ রাস্তা, এই স্লোগান বুকে ধারণ করে 2015 সালের 23 নভেম্বর এক ঝাঁক তরুণদের হাত ধরে পাবনায় আত্মপ্রকাশ করে ইয়েলো ল্যাম্প নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শীত মৌসুমে কুয়াশায় চোখে পড়ে না সড়ক বিভাজন, এতে প্রায় ঘটে দুর্ঘটনা। এবার পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মহেন্দ্রপুর রেলগেটে দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাজনে পথচিহ্ন বা রিফ্লেক্টিভ স্টিকার বসিয়েছে সংগঠনটি। এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি মহেন্দ্রপুরে, সেখানে বাচ্চারা পারাপারের সময় অনেক সময় দেখা যায় ওরা নিজেদেরকে সামলাতে পারে না, অসচেতনভাবে গাড়ি চালানোর কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। আমি চাই যে আমাদের এই চিহ্নটা ইয়েলো ল্যাম্প, স্বেচ্ছাসেবী হিসেবে চাই এই চিহ্নটার মাধ্যমে সবাইকে সচেতন করতে, যাতে আমাদের দুর্ঘটনাটা এড়াতে পারি। অন্ধকারের মধ্যে কুয়াশার মধ্যে র্যালি আছে, ওর পর গাড়ি তুলে দেয়, প্রতিটা গাড়ি তুলে দেয়, ঠিক পায় না অন্ধকারে। অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে এখানে। দীর্ঘ 5 বছরে আমি অনেক ঘটনা দেখছি এভাবে। আমি চাই যে এখানে যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে এরকম কোনো ব্যবস্থা যদি নেওয়া হতো। সড়কটিতে প্রতি মিনিটে প্রায় 30টি যানবাহন চলাচল করে। ব্যস্ত সড়কে মৃত্যু ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন স্থানীয়রা। পাবনা মহেন্দ্রপুর রেল ক্রসিংয়ের একটা ডিভাইডার রয়েছে হাইওয়ের মাঝখানে।
যে হাইওয়েতে কোনো ডিভাইডার কোথাও নাই, কিন্তু এখানে একটা সড়ক বিভাজন রয়েছে। এই সড়ক বিভাজনটি অন্য জায়গা থেকে আগত যে গাড়িগুলো আছে, অপরিচিত চালক রয়েছে, তারা বুঝতে পারে না, বিশেষ করে সন্ধ্যার পর এবং সর্বশেষ বিশেষ করে শীতের সময়, কুয়াশার সময় এই ডিভাইডারটা অদৃশ্য হয়ে যায়, যার কারণে এখানে প্রতি রাত্রে এক থেকে একাধিক দুর্ঘটনার শিকার হয়। অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে এখানে দেখা যায় যে অনেক রোড অ্যাক্সিডেন্ট ঘটে। এই রোড অ্যাক্সিডেন্টটা হ্রাস করার জন্য ইয়েলো ল্যাম্পের পক্ষ থেকে কিছু ল্যাম্পপোস্ট বসানো হবে, যার কারণে এখানে অনেকটাই ট্রাফিক যে অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট অনেকটা হ্রাস পাবে বলে আমি আশা করি। দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা রোধে ও সচেতনতা বাড়াতে নিরলস কাজ করছে পাবনার স্বেচ্ছাসেবী সংগঠন ইয়েলো ল্যাম্প। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামী পর্বে নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।